হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে যে তথ্যটি প্রকাশ করব বলে এই ভিডিওটি বানানো, সেটা হচ্ছে সবার আগে বলবো ডাব্লিউবি এসএলএসটির পরীক্ষার একটা বিগেস্ট আপডেট, ব্রেকিং নিউজ আজকে চলে এসেছে। তার আগে বলে দিই, অলরেডি পরীক্ষা কিন্তু হয়ে গেছে 9, 10, 11, 12 দুটো ধাপে, এবং সেই পরীক্ষা সম্পর্কে ফাইনাল কী কী আপডেট আমরা পেয়েছি সেটা একবার জেনে নিই। তারপরে সেই ব্রেকিং নিউজ এবং জল্পনা কল্পনা টালবাহানা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার আগে বলি, 7 এবং 14ই সেপ্টেম্বর অলরেডি 9, 10, 11, 12-এর পরীক্ষা কিন্তু হয়ে গেছে। সবাই এখন ওয়েট করছে কবে ফাইনালি রেজাল্টটা বেরোবে। অর্থাৎ এসএলএসটির রেজাল্ট কিন্তু অক্টোবর মাসের শেষ সপ্তাহে অলরেডি চলে আসবে বলে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে। ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? নভেম্বরের 1st থেকে নভেম্বরের 3rd উইক পর্যন্ত একটা বৃহৎ সংখ্যক ইন্টারভিউ কিন্তু হবে, বৃহৎ সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউ কিন্তু দেবেন। 24শে নভেম্বর কিন্তু ফাইনাল প্যানেল আলটিমেটলি প্রকাশিত হবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই ফাইনাল প্যানেলটা প্রকাশিত হয়ে যাবে এবং 29শে নভেম্বর নাগাদ কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই ছিল 4টে তথ্য, যে তথ্যগুলো এমার্জেন্সি বেসিসে যারা এসএলএসটি 9, 10, 11, 12-এর ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন, যেসব হবু শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু জানতেই হবে। এবার আমি একটা খবর দেব। সেই খবরটা কি? আমি যখন ভিডিও করছি আজকে 8ই অক্টোবর 2025-এর, এবং সেই দিন আজকেই এই তথ্যটা উঠে এসেছে এবং একটি বিখ্যাত সংবাদপত্রের মাধ্যমে এই তথ্যটা উঠে এসেছে যে এসএসসিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে এসএসসি দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে তা নিয়ে আজ বুধবার অসন্তোষ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে এসএসসিকে আবার তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি আঞ্জেরিয়ার বেঞ্চের বক্তব্য, দাগি অযোগ্যদের তালিকা অস্পষ্ট। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, বিস্তারিতভাবে তালিকা প্রকাশ করতে হবে, সেখানে বিষয়ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক তথ্য থাকতে হবে। এবার কথাটা হচ্ছে, আনটেন্টেড একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল যার সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এই নিয়ে প্রচুর ক্যান্ডিডেট বা পুরনো যারা এখনো পর্যন্ত বাকি 2016-র পর থেকে চাকরি পাননি, একটা বৃহত্তর সংখ্যক হবু শিক্ষক শিক্ষিকারা দাবি তুলেছিলেন যে এত বড় একটা লিস্টে মাত্র এই কজন দাগি, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু এসএসসি কমিশন সে তাড়াতাড়ি করে কি বলেছিল, এই কজনই দাগি, এই কজন পরীক্ষা দেবে না, বাকিরা পরীক্ষা দেবে। তো 7 তারিখ 14 তারিখ অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছে, এটার একটা গল্প। তার থেকেও বড় কথা হচ্ছে এটা যে দাগিদের যে লিস্টটা সেটা খুব তড়িঘড়ি করে তৈরি করা হয় এবং সেটা দিয়ে দেওয়া হয়, যার ফলস্বরূপ এটা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু আবার বলেছে ওই লিস্টটাকে আবার রেকটিফাই করুন, ওই লিস্টটাতে আমি সন্তুষ্ট নয়। এবার আমার বক্তব্য, সুপ্রিম কোর্ট মানে এই বিষয়টাকে নিয়ে কি খাচ্ছে না মাথায় দিচ্ছে? আমার কথা হচ্ছে, পরীক্ষাটা নেওয়ার আগে সুপ্রিম কোর্ট কেন এটা বলতে পারলো না যে এই লিস্টটা আমার ভাল লাগছে না, এই লিস্টটা আমার প্রপার মনে হচ্ছে না, আপনারা নতুন করে আবার লিস্ট বানান, ফাইনাল এই বিষয়ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক লিস্ট বানান, এবং সেই লিস্ট অনুযায়ী যে বৃহৎ সংখ্যক বা কম সংখ্যক বা যাই সংখ্যক লিস্ট বেরোয় তারা পরীক্ষা দেবে না, তারা পরীক্ষাটা থেকে ডিবার্ট, বাকিরা পরীক্ষা দেবে। তাহলে বিষয়টা হলো কি, এই যে একটা সংখ্যক পরীক্ষার্থী অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো, মেবি হতেও পারে এরকম প্রচুর অযোগ্য এমন আছে যারা অলরেডি লিস্টে ছিল না বা তাদের লিস্টে নামটা তোলা হয়নি, কিন্তু তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। কারণ প্রচুর জায়গাতে কমপ্লেন এসছে, আমি আগেও ভিডিও করে জানিয়েছি, সেখানে অনেক মাতব্বর স্টুডেন্টরা কমেন্ট করে জানিয়ে যে আপনি জানেন না পরীক্ষাটা হয়েছে, আপনি জানেন না পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে হয়েছে, কোথাও কোনো গন্ডগোল হয়নি, সবাই খুব ভালোভাবে হয়েছে। কিন্তু আমি নিজে, আমাদের বনগাঁর যে এডুহাব বাংলা সেন্টার, প্রত্যেকে জানে, কারণ বনগাঁ সংলগ্ন এলাকার প্রত্যেকে জানে বনগাঁর এডুহাব বাংলা সেন্টারের সামনে কুমুদিনী হাই স্কুল পড়ে। সেই হাই স্কুলের সামনে এবং গোটা বনগাঁ এরিয়ার সমস্ত স্কুলের সামনে 7 তারিখ এবং 14 তারিখ আমি প্রেজেন্ট ছিলাম। সেখানে আমাদের সমস্ত টিচাররাও, ম্যাক্সিমাম টিচাররা প্রেজেন্ট ছিল, এবং আমাদের বেশ কিছু স্টুডেন্ট যারা মোটামুটি এসএসসি পরীক্ষাও দেয় বা এখন পরীক্ষা হয় না বলে সিজিএল, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ এগুলোও দেয়, তারা বলছে ফোন নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে, সিসিটিভি নেই, এরকম নানা রকম গন্ডগোলের খবর কিন্তু আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছি। অনেকে মানছে, অনেকে মানতে নারাজ। পরের কথা, আমার কথা হচ্ছে এসসিকে আগেবারে সুপ্রিম কোর্টকে আগে বলতে পারতো না যে এটা নিয়ে আমি স্যাটিসফাইড নই? তাহলে এমনও তো হতে পারে স্ক্রুটিনি করলে আরো আরো দাগি কিছু ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট বেরোতো, তো ফিল্টার হতো আরো। যাকে, এটা একটা গল্প। তারপরের গল্পটা কি,
তারপরের গল্পটা হচ্ছে বেসিক্যালি এই একটা ছবি চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, বীরভূম, কবেকার 23/11/2023। এখানে কি বলা হচ্ছে, in reference to the subject cited above, I would like to request you to upload the result notice in connection with engagement of guest teacher in mathematics at EMRS Bolpur, Birbhum immediately in the official website of blah blah blah, অর্থাৎ birbhum.gov.in। আমি কেন বলছি, আমি কোনো সম্ভাবনা তৈরি করছি না বা কোনো জল্পনাও তৈরি করতে চাইছি না, কারণ 2023 থেকে 2025 চিত্রটা অনেক পাল্টে গেছে, মানুষ এখন অনেক সজাগ। এবং এসএসসি এটাও জানিয়েছে ওএমআর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে এবং সিসিটিভিও থাকবে। দেখা যাক কিছু হয় কিনা। আপনারা একবার নাম্বারটা দেওয়ার বেলায় দেখুন যে কম্পাইলেশন শিট অফ মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য র্যাঙ্ক অফ এনগেজমেন্ট গেস্ট টিচার ম্যাথমেটিক্স। আমি চাইলে নামগুলো দেখাতেও পারতাম বাট দেখাতেও পারতাম না, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই পুরো স্ন্যাপটাই ভাইরাল হয়ে গেছে, তো সেক্ষেত্রে নামগুলো দেখাতে আমার কোনো আপত্তি নেই। প্রথম ক্যান্ডিডেট তিনি কিন্তু রিটেন টেস্টে 80-র মধ্যে পেয়েছেন 26, ইন্টারভিউতে 20 মার্কসের মধ্যে তিনি কিন্তু পেয়েছেন 19, এবং তার টোটাল মার্কস কিন্তু হয়েছে 45, এবং সে ফার্স্ট র্যাঙ্ক করেছে। এবার মজার ব্যাপার দেখুন, এবং তার টাইটেলটাও চেক করুন, উত্তম কুমার মাহাতো। সে কিন্তু রিটেন এক্সামে এই প্রথম ক্যান্ডিডেটের থেকেও কিন্তু বেশি নম্বর পেয়েছে 41, কিন্তু ইন্টারভিউতে গিয়ে সে পেয়েছে 3, এবং তার টোটাল মার্কস এসে দাঁড়িয়েছে 44। অর্থাৎ প্রথম জনকে প্রথম মানে লিস্টে যে প্রথম আছে তাকে প্রথম করার জন্য সেকেন্ড জনকে পিছিয়ে দেওয়া হয়েছিল না। আমার বক্তব্য এই যে সেকেন্ড জন যে ক্যান্ডিডেট, এই যে উত্তম কুমার মাহাতো, সে কি মানে কিছু মানে খেয়ে দে মানে হাওয়া জাতীয় দ্রব্য কিছু খেয়ে দিয়ে তিনি ইন্টারভিউটা দিতে গেছিলেন, যে একদম গিয়েই তিনি আমি তো পারবো না এরকম বলে উনি চলে এসেছেন? আমার তো মনে হয় না। আমার মনে হয় একজন ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ দিতে যায় সে তখন যথাসাধ্য চেষ্টা করে চাকরিটা পাওয়ার। তা সে কি এমন করেছে যে তাকে এই অবটেন্ড ইন্টারভিউতে মাত্র 3 দেওয়া হয়েছে? যে ছেলেটা রিটেনে 41 মার্ক পায় সে ইন্টারভিউতে 3 পায় কি করে? আর যে ছেলেটা রিটেন টেস্টে 26 পেয়েছে সে দমাস করে 19 পেয়ে গেছে। হতেই পারে 19 ভীষণ ভালো নাম্বার, অনেকেই আছে ভীষণ ভালো টিচার, হয়তো রিটেনে ভালো স্কোর করতে পারেনি, কিন্তু এই ছেলেটা কি দোষ করেছে যে তাকে 3 দেওয়া হয়েছে? এবার এই নিয়ে একটা জল্পনা কল্পনা উঠে এসেছে কি, যে সেকেন্ড জনকে ফার্স্ট করার জন্য মানে ফার্স্ট জনকে ফার্স্টই করার জন্য হতে পারতো সে সেকেন্ড, কিন্তু আলটিমেটলি তাকে কি করে দেওয়া হয়েছে, তাকে ফার্স্ট করে দেওয়া হয়েছে, এবং যে ফার্স্ট হতে পারতো তাকে করে দেওয়া হয়েছে সেকেন্ড। এটা কিন্তু 2023 সালের একটা স্ন্যাপ এবং গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের একটা স্ন্যাপ ম্যাথমেটিক্সে। আমি এটার কথায় আসবো না, আমি এটার কথা বাদ দিয়ে দিলাম। হতেই পারে, এই পৃথিবীতে হয় না, হতেই পারে, এমন কিছু নেই। আমি ধরে নিলাম যে এটাই বাস্তব, যে সে ভদ্রলোক 3 নম্বর পাওয়ার মতোই ইন্টারভিউ দিয়েছে। এবার আপনি আমাকে বলুন বা আপনারা আমাকে বলুন যারা হবু শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা তো জানেন এসএলএসটির এই পরীক্ষাটাতে একটা বৃহৎ সংখ্যক মার্কস কিন্তু আছে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা ডেমনস্ট্রেশনের ওপর। সেই ডেমনস্ট্রেশনে একজন 19 এবং একজন যদি 3 পায় তাহলে এই চিত্রটা কি হবে? সেই চিত্রটা তো আলটিমেটলি গিয়ে এফেক্ট করবে এই নম্বরটার ওপর, 35,726 জন ক্যান্ডিডেটের ওপর। কারণ এই 10 বছরের কাছাকাছি যে রিক্রুটমেন্ট হয়নি, বৃহৎ সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় পাশ করবে এবং সব থেকে বড় কথা নতুনরাও পাশ করবে, কিন্তু সেই অযোগ্যদের চাকরি দেওয়ার সুবিধার্থে যদি এইভাবেই নতুনদেরকে ছেটে ফেলা হয় কম নম্বর দিয়ে দিয়ে, এমন সম্ভাবনা যে তৈরি হচ্ছে না বা হবে না তার কি গ্যারেন্টি আমরা দিতে পারি? যেখানে এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বা ঘটেছে বলেই ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের উত্তর আমি জানতে চাই। এবার আমার কথা হচ্ছে, যদি ডেমোতে কম নম্বর পায় বা কম নম্বর দেওয়া হয় তাহলে নতুনদের পরীক্ষাটা দিয়ে লাভটা কি হলো? কারণ তারা এক্সপিরিয়েন্সের 10 নম্বরই তো পাচ্ছে না। এবার আমার কথা এমনও হতে পারে, এটা শুধু নতুনদের সাথে বঞ্চনা নয়, এমনও হতে পারে স্বজন পোষণ হয়ে গিয়ে আপনি পুরনো ক্যান্ডিডেটই, আপনি স্কোর ভালো করেছেন কিন্তু আপনাকে ডেমনস্ট্রেশনে নাম্বার ইচ্ছাকৃত কম দেওয়া হলো। তো ভুক্তভোগী সেই সবাই, আলটিমেটলি ভুক্তভোগী সেই সবাই। তাহলে পরীক্ষাটা কি আলটিমেটলি সুষ্ঠুভাবে ফাইনালি রিক্রুটমেন্ট হবে
নাকি হবে না। এই নিয়ে একটা বিশাল জল্পনা কল্পনা চলছে, তার মধ্যে আবার অযোগ্যদের লিস্ট নতুন করে দেওয়ার কথা হয়েছে। আর যারা মোটামুটি নতুন ওবিসি এ থেকে বি, বি থেকে এ হয়ে টোটাল ওবিসি লিস্টে আসলেন, তাদের তো মোটামুটি রি ইস্যুয়েন্স আর রিভ্যালিডেশন করতে আজকে এসডি অফিস খুলতে মোটামুটি মারপিট করার মতো লাইন। চাকদা বিডিও অফিসে আমি ফোন করেছিলাম, বললো জায়গা নেই, মানে এত পরিমাণ প্রেশার। তো সেটা নিয়ে তো গন্ডগোল আছেই। 2016রও আবার শুনছি ফাঁকা শূন্য পদগুলো এবার ভর্তি হবে, সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আসছে। বাট এই ঘোটালার শেষ কোথায়, বা এত তাড়াতাড়িও যে রিক্রুটমেন্ট হবে, একটা তড়িঘড়ি করে রিক্রুটমেন্ট করে একটা শোকেসিং করার চেষ্টা, আমি জানি না এটা একটা সম্ভাবনা। আমি আবারও বলছি, এটা আমাদের ব্যক্তিগত মতামত এবং সম্ভাবনা। আমাদের রাজ্য সরকার 2023 থেকে 2025 এসে অনেকটা আপগ্রেড হয়েছে, তারা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড কাজ করছে। হতে পারে স্বচ্ছতার সাথেও তারা আরো ভালো করে কাজ করবে, কারণ আমাদের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট স্টেপ নিয়ে জানিয়েছেন 10 বছর আমরা ওয়েমার সংরক্ষণ করব, আমরা সিসিটিভির আয়োজন করব, আমরা কাউন্সেলিং রুমের মেবি হতে পারে প্রত্যেকের ভিডিও রেকর্ডিং থাকবে। তো দেখা যাক কি হয়। বাট এই মানে ওই যে আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়, তো আমার কথা হচ্ছে সেটাই। তো এই ছিল আজকের বক্তব্য। প্রত্যেকের রেজাল্টের জন্য অল দ্য বেস্ট। সবাই আশা করি ভালো করে পরীক্ষা দিয়েছেন। যা তথ্য উঠে আসবে রেগুলার বেসিসে দিতে থাকবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলকে। পাশে থাকবেন, আপনাদের মতামত জানান। কোনো ভুল করে থাকলে বা ভুল বলে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি চাই পরীক্ষাটা সুষ্ঠুভাবে, রিক্রুটমেন্টটা সত্যভাবে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হোক, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজটা করুক।